যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণভোট ইস্যুতে ঐকমত্য না হলে প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত। কোনো অবস্থাতেই নির্বাচনের আগে গণভোট নয়, বলছে বিএনপি। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে সোচ্চার জামায়াত। শাপলা কলে যুক্ত করে ইসির 119 প্রতীকের নতুন তফসিল। কোনো চাপে নয়, নিজস্ব বিবেচনায় এই সিদ্ধান্ত, জানালেন সচিব। এবং ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 928 জন। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে এ বিষয়ে প্রধান উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি। গণভোট সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এমন তথ্য দিলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এতে উপস্থিত ছিলেন। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি বৈঠকও অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণভোট সহ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নিয়ে সরকারের উদ্বেগ তুলে ধরেন তিনি। দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদের কিন্তু চিন্তা করতে হচ্ছে। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন বলেও জানান আইন উপদেষ্টা। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। জুলাই সনদ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে এই সময় জানান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা কোনোভাবেই মানবে না তার দল। বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে এক পেশে উল্লেখ করেন তিনি। বলেন, এই সুপারিশ জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, তবে সনদের চূড়ান্ত কপি তাদের কাছে উপস্থাপন করা হয়নি। বিএনপির অগোচরে মন গড়া অনেক দফা সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায়
নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেওয়া হবে না। বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে উল্লেখ নেই জানিয়ে তারা বলেন, এটি জাতির সঙ্গে প্রতারণা। এমনকি জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যে সনদটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটির নেতারা বলেন, এই ক্ষেত্রে ভোটে কোনো প্রভাব পড়বে না। নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারো প্রতি। আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ নানা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। এর আগে বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন দলগুলোর নেতাকর্মীরা। সেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, একটি মহল আরপিওর কিছু আদেশ পরিবর্তন করতে চায়, যা দেশের সঙ্গে ষড়যন্ত্রে শামিল। এ সময় আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আইনি ভিত্তির জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। এই স্মারকলিপির আলোকে যদি আপনারা ভূমিকা পালন না করেন, তাহলে আগামী ৩ তারিখ ৮ দলের জাতীয় নেতৃবৃন্দ বসে আরো ব্যাপক এবং বড় ধরনের কর্মসূচি ঘোষণা করে ইনশাআল্লাহ দাবি আদায় করার জন্য আমরা এগিয়ে যাব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত, তবে তার আগে অবশ্যই গণভোট আয়োজনের দাবিও জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে জুলাই সনদের আদেশ জারি ও গণভোট আয়োজনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কটু বাক্যে পারস্পরিক সম্পর্ক বিনষ্টের পক্ষে নয় বলেও এ সময় জানান ডাক্তার তাহের। দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে আদেশ জারি, গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি। শাপলাকলি যুক্ত করে ১১৯টি প্রতীকের নতুন তফসিল প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে কোনো চাপে নয়, নিজস্ব বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ সম্পর্কিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব। আপত্তি থাকায় তফসিলভুক্ত ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন এমআর আসাদ। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় বসে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সংশ্লিষ্ট সচিব ও মহাপরিচালকরা। সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সরকারি ব্যাংক যারা কাজ দায়িত্বরত আছেন তাদেরকেও আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করব, যাতে তালিকাটা আমাদের বড় হয়, আমাদের এখান থেকে সুষ্ঠুভাবে আমরা
তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলটা তৈরি করতে পারি। প্রতীকের তফসিলে পরিবর্তনের বিষয়েও কথা বলেন আখতার আহমেদ। জানান, আপত্তি থাকায় বাদ দেয়া হয়েছে 16টি প্রতীক। মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। তফসিলে শাপলা কলি কারো চাপে নয়, কমিশনের নিজস্ব বিবেচনায় যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন ইসি সচিব। নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। আগামী সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হবে বলেও জানান আখতার আহমেদ। সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এনসিপি শাপলাকলি নয়, শাপলার প্রশ্নে আপোষহীন বলে জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি। নাসির বলেন, এনসিপি শাপলার প্রশ্নে আপোষহীন, এই নিয়ে এক বিন্দুও ছাড় নয়। এতে অংশ নিয়ে বর্তমান কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। জুলাই আন্দোলনকালে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃধা সোহানের জবানবন্দি নেওয়া হয়। আগামী বুধবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে বলে জানান ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চাকুরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে 18তম দিনে গড়ালো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয়করণ যতক্ষণ পূর্ণ না হবে, যতক্ষণ পুনর্জাপন হাতে না পাবো, ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না। যে সরকারিকরণ করা হইলো প্রাইমারি স্কুলকে, কিন্তু আমাদের তখনকার সরকার সরকারিকরণ করেন নাই, বরং আমাদের অবহেলা করে রেখেছে। জাতীয়করণ না করা পর্যন্ত এবং প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ি না এবং ছাড়ব না। হাত ভেঙে দেখ, পা ভেঙে দেখ, তাও আমরা এই আন্দোলন বাস্তবায়ন করে নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে অনুষ্ঠিত হল আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি আর্ট ডগ 24 পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ডেন্ট সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন 928 জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে গত একদিনে সারা দেশে 982 জন ডেঙ্গু রোগে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 66,234 জন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৯,৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ২৭৮ জনের। সারা দেশের মতো ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার নার্সদের। তাই মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ার দাবি রোগী এবং স্বজনদের। আর ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকের। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহার রোড, ফুলবাড়িয়া রোড, সানকিপাড়া, কলেজ রোড, কালীবাড়ি ও বাগমারা এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালের নির্ধারিত শয্যার চেয়ে ৩ গুণের অধিক রোগী মেঝে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। জ্বরের সাথে শরীর ব্যথা, মাথায় ঝিমুনি, অরুচি, শরীর দুর্বল, ডেঙ্গু রোগের এমন উপসর্গ থাকলেও অনেকের এসব উপসর্গ দেখা দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে তাদের প্লাটিলেট কমে যাচ্ছে। পরীক্ষা করার আগে বুঝতে পারছে না রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমার তো প্রথমে হয়েছিল চিকুনগুনিয়া, তারপরে হয়েছে ডেঙ্গু, আমরা বুঝতে পারি নাই। প্রাইভেট একজন ডাক্তার দেখাইছি, উনি প্লাটিলেটটা কম থাকার কারণে আমাকে এখানে অ্যাডমিট হতে বললো। তাই 2 দিন আগে খুবই অবস্থা খারাপ ছিল, আজকে থেকে একটু ভালো আছে। কোনো কিছু খাইতে পারতেছি না, প্রচন্ড বমি, দিনের বেলাও মশা, রাতের বেলাও মশা। ময়মনসিংহে হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্রাতিরিক্ত রোগীর চাপ নিয়েও বিরামহীন চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ময়মনসিংহে যেহেতু এত প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে, যদি এখনই সিটি কর্পোরেশনের মশা নিধনের ব্যাপারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় বা জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধ না করা হয়, তাহলে এটি আরো আতঙ্কিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বেশি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়া একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের। এবছরে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ১৩২৮ জন, আর মৃত্যু হয়েছে ১০ জনের। আফরিন পপি, মোহনা সংবাদ। সরকারের দুর্বল নীতি কাঠামোর কারণে পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এক্ষেত্রে মুদ্রার উচ্চ সেলিং রেটকে প্রধান সমস্যা বলছে ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব। যদিও পর্যটন খাত এগিয়ে নিতে এর উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এসব বক্তব্য। বাকিটা জানাচ্ছেন মনিরুল ইসলাম। শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার ত্রয়োদশ আসর। চলবে 1 নভেম্বর পর্যন্ত। আগারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। তবে দেশের পর্যটন সম্ভাবনা বিকশিত না হওয়ায় হতাশা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন সরকারি নীতি কাঠামোয় দুর্বলতা সহ নানান কারণে এগোতে পারছে না এই শিল্প। রেগুলার যে ট্যুরিজম সেক্টরটা ওরকম না, আমরা বেসিক্যালি কমিউনিটিকে নিয়ে কাজ করতে চাচ্ছি। পলিসি মেক করে আমাদের দেশে জিনিসটাকে স্থিতিশীল আনতে হবে। থাইল্যান্ডে হচ্ছে কারেন্সি যত, ভারত তার অর্ধেক, তাই তো? তাহলে বেটার ট্রিটমেন্টের জন্য, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য থাইল্যান্ড অনেক এগিয়ে আছে চিকিৎসা ক্ষেত্রে। আমি যেখানে বেটার সার্ভিস পাবো, বেটার ট্রিটমেন্ট পাবো সেখানেই যাব। তো আমার মনে হয় ব্যাংকক ইজ দ্য বেস্ট চয়েস ফর ট্রিটমেন্ট। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াব প্রেসিডেন্ট বলেন, মুদ্রার উচ্চ সেলিং রেট সহ নানান বিধিনিষেধের কারণে পর্যটন খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রেট অফ এক্সচেঞ্জে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ইন্টারন্যাশনাল হোটেল বিশাল ফারাক। সেই কারণে স্যার আমরা আপনাকে অনুরোধ করব, আপনার একটা প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে রেটটা প্রবর্তন করা হবে সেই রেটটাই সকল ইন্টারন্যাশনাল হোটেলস, আমাদের চেইন হোটেলসগুলো সেই রেটই মানতে বাধ্য হবেন, তাহলে খুব বেশি উপকৃত হবে। সংকট উত্তরণে ইলেকট্রনিক ভিসা সহ এ খাতে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রিতে ইনবাউন্ড ট্যুরিজম আরো বেশি বিকশিত হবে যদি অন অ্যারাইভেলের ভিসার পরিবর্তে ইলেকট্রনিক্স ভিসা প্রবর্তন করতে পারি। আর লুৎফে সিদ্দিকী বলেন, দেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে সব ধরনের সহায়তা করবে সরকার। That's a wonderful historical, physical, tangible asset. We have other heritage sites you can go to. But tourism is much more than hard assets.
Tourism is about experience. It's about how you make me feel. খাত সংশ্লিষ্ট নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। Now, that building is used for all sorts of reasons, but it is the #1 destination. মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য করে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তাদের দ্বারা দেশের মানুষের কোনো কল্যাণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি বলেন, একটি সুন্দর মানবিক দেশ গঠনে কাজ করে যাচ্ছে বিএনপি। যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, এটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করে। তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কখনই কোনো কল্যাণ হবে না। এই জামাতকে তো আপনারা 1971 সালে দেখছেন না? তারা পাক হানাদার বাহিনীর সাথে আমাদের মা বোনদের ইজ্জতকে কিভাবে তারা বিলীন করে দিয়েছে। তাদেরকে নতুন করে দেখার আছে কিছু? দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য সেবায় যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মতো সর্বাধুনিক প্রযুক্তি। ফলে শরীরে ডিএনএ বিশ্লেষণ করেই জটিল রোগের সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস মিলবে এই প্রযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, এই প্রযুক্তির মাধ্যমে থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির শিশুর থ্যালাসেমিয়া নির্ণয় করা যাবে। সকালে পান্থপথে বিআরবি হাসপাতাল লিমিটেড এবং জেনোফেক্স লাইফ সায়েন্সেস এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের সিইও লোকমান হোসেন মিয়া, জেনোফেক্স এর বাংলাদেশ ও ভারতের হেড অফ অপারেশনস অলোক কুমার বিশ্বাস সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার কীটনাশক ক্রয়ে সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদীর প্রান্তিক কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি, ডিএপির মতো গুরুত্বপূর্ণ সার। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। যদিও চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নাই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশের সবজি ভান্ডার হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া, মুলাডুলি, সলিমপুর, শাহাপুর, লক্ষ্মীকন্ডা সহ 7টি ইউনিয়নে সার কীটনাশক সিন্ডিকেটের কবলে পড়েছে কৃষকরা। তাতে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে তারা। ইউরিয়া সারটা হচ্ছে মাদার সার এবং সব ক্ষেত্রে ইউরিয়া সার ছাড়া প্রয়োগ করা হয় না। ইউরিয়া সার আমরা কিনতে গেলে 28 টাকা 30 টাকা কেজি নেই। এত দাম দিয়ে আমাদের আবাদ করা খুব জুলুম হয়ে গেছে। নিজের জমি আছে বলে এখন আবাদ লগিত করি ধরেন চলতে হয়। সরকার যদি এই জিনিসটা দাম টাম কমাতো তাহলে আমরা বাঁচতাম। অভিযোগ অস্বীকার করে সারের দাম বাড়ার কারণে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আর খুচরা বিক্রেতারা বলছেন বরাদ্দ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে সার। ওরা ওই সরকারি রেটে ডিলার পর্যায় থেকে নিচ্ছে, নিয়ে যায় খরচ দিয়ে বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরাও আরো বাইরের থেকে সার কিনে নিয়ে সেখানে আগে কম ছিল, তো অনেক কম ছিল। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বললেন, সিন্ডিকেটের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাওয়া যায় যে কেউ উদ্দেশ্যমূলকভাবে সারের দাম বৃদ্ধি করছে, তাহলে অবশ্যই আমরা সার ব্যবস্থাপনা আইন আছে 2006, এই আইন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। দেশের ধান এবং সবজি বাজারের বড় একটি অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। গেল 4 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার। এক পোস্টে স্বামীর একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় মাহমুদুল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণভোট ইস্যুতে ঐকমত্য না হলে প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত। কোনো অবস্থাতেই নির্বাচনের আগে গণভোট নয়, বলছে বিএনপি। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে সোচ্চার জামায়াত। শাপলাকলি যুক্ত করে ইসির 119 প্রতীকের নতুন তফসিল। কোনো চাপে নয়, নিজস্ব বিবেচনায় এই সিদ্ধান্ত, জানালেন সচিব। এবং ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 928 জন। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।